আর কয়েকটা দিন পরে হচ্ছে রমজান। এই রমজানে কিছু কাজ যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে রমজানে কিন্তু অনেকটাই কাজ কমে যায়। তো আমি কিভাবে কি কাজ করছি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে রমজানের জন্য কিছু শুকনো বাজার করা হয়েছে। আমরা যেহেতু মানুষ ২ জন, এজন্য অল্প অল্পই বাজার করা হয়েছে। দেখা যাবে যে এখান থেকে অনেকটা বাজার থেকেও যাবে। আমি শুকনো বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখবো তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আর এখানে হচ্ছে একদম বড় সাইজের কই মাছ নিয়ে আসা হয়েছে। এগুলো একদম সবগুলা জ্যান্ত ছিল, একদম বড় বড় সাইজের। তো এগুলা হচ্ছে এখন কাটবো না। জ্যান্ত কই মাছগুলো কাটতে গেলে হচ্ছে হাত কেটে যাবে। তো এই জন্য ফ্রিজে রেখে দিব এখন। কালকে যখন শক্ত বরফ হয়ে যাবে তখন হচ্ছে বের করে এগুলা কাটবো। তো এখন এর জন্য ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে এখানে রুই মাছ নিয়ে আসা হয়েছে। আরও কিছু মাছ নিয়ে আসা হয়েছে গতকালকে, ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে একটা শক্ত যে মুরগিগুলো আছে ওগুলো নিয়ে আসছে। তো ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে আমি টমেটো সস বানাবো। এর জন্য ১ কেজি টমেটো নিয়ে নিলাম। একদম ফাঁকা যে টমেটোগুলো আছে ওইগুলো বেছে বেছে নিয়ে নিলাম, একদম টকটকে লাল। এগুলো দিয়ে টমেটো সস বানালে অনেক সুন্দর কালার আসবে। তো আপনারা চেষ্টা করবেন এরকম লাল টমেটোগুলো নেয়ার জন্য। পুরো রমজান মাসে আমাদের সবার বাসায় কম বেশি ভাজা পোড়া খাওয়া হয়। আর এই মুখরোচক খাবারগুলোর সাথে যদি টমেটো সস নাও থাকে তাহলে তো চলেই না। এখন কিন্তু টমেটোর সিজন, বাজারে দামও অনেকটাই কম। তো আপনারা চাইলে কিন্তু অল্প খরচে অল্প সময়ে কিন্তু টমেটো সস বানিয়ে নিতে পারেন। এখানে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আর হচ্ছে একদম পানি ছাড়া হচ্ছে আমি সেদ্ধ করে নিব। আর হচ্ছে স্বাদ মতো হচ্ছে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিব শুধু। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিটের ভিতর হচ্ছে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন টমেটো থেকে কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলাটা অফ করে দিব। তারপর হচ্ছে একদম পুরোটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে হচ্ছে একটা স্ট্রেনারে নিয়ে নিব। স্ট্রেনারে নিয়ে হচ্ছে ভালো করে ছেঁকে নিব। এতে হচ্ছে টমেটোর যে বিচি বা যে স্কিনটা থাকে ওগুলা বেরিয়ে আসবে। আর টমেটো সসটা হচ্ছে একদম পিওর থাকবে। দেখুন আমি কিভাবে পুরোটা ছেঁকে নিয়েছি। একদম সবগুলো বিচি বেরিয়ে আসছে এখানে স্ট্রেনারে। আর টমেটো পিউরিটা একদম পিওর আসছে। এখানে আমি এটা জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে ১ কাপ চিনি দিয়েছি আর হচ্ছে হাফ চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো আপনারাও সেম মাপের দিতে পারেন বা আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে মিষ্টি বা ঝালটা হচ্ছে কম বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি টমেটোটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে হচ্ছে আমি হাফ কাপ ভিনেগার নিয়ে নিলাম। ভিনেগারের সাথে হচ্ছে ২ টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানি ব্যবহার করব না। এজন্য হচ্ছে আমি ভিনেগারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি টমেটোটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার মেশানো ভিনেগারটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা। মিশিয়ে হচ্ছে ২ থেকে ৩ মিনিটের মতো জাল দিলে হচ্ছে আমার টমেটো সসটা রেডি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা মেশানোর পরও হচ্ছে বেশিক্ষণ জাল দিতে হবে না। অল্প সময়ের ভিতর হচ্ছে থিকনেসটা চলে আসে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মেশানো হচ্ছে টমেটো সসটা অনেকটা ঘন হয়ে যায়। আর যে শাইনি একটা ভাব থাকে ওইটা চলে আসে। একদম বাজারে কেনা টমেটো সসের মতো লাগে দেখতে। আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন টমেটো সসটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে। কালারটা দেখুন একদম লাল টকটকে, আমি কোনো ফুড কালার মিশাইনি। একদম বাজার টমেটো সসের মতোই লাগছে দেখতে। আর টেস্টটাও কিন্তু ঐরকমই ছিল। এখন হচ্ছে আমি টমেটো সসের বোতলে নিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে টমেটো সস বানিয়ে নিতে পারেন একদম অল্প খরচে। আর এখানে আমি একদম সকাল সকাল ছোলা ভিজিয়ে দিয়েছি। ছোলাগুলা সিদ্ধ হতেও সময় লাগে, তারপর ভিজতেও সময় লাগে। এর জন্য এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছোলাতে কিন্তু অনেক ময়লা থাকে। ছোলাটা যদি আর রোজার আগে আমরা সেদ্ধ করে রাখি তাহলে রোজার ভিতর আর প্রতিদিন সেদ্ধ করা লাগে না, যেহেতু ছোলা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো এখানে বেশি করে পানি দিয়ে ছোলাতে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। আর এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সেদ্ধ করে নিব। আর এখানে হচ্ছে পেঁয়াজের ডালের জন্য ডালটা ভিজিয়ে নিয়েছি। এটা ভেজা হয়ে গিয়েছে, আমি পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এবারে হচ্ছে আমি পেঁয়াজতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে বক্সে করে রেখে দিব। তাহলে হচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে নিয়ে হচ্ছে শুধু ভেজে ফেলতে পারবো। যেহেতু আমরা মানুষের ২ জন, আর হচ্ছে প্রতিদিন ২ থেকে ৩টা পেঁয়াজও বা আলু চপ বেগুনি মাখলে অনেকগুলো হয়ে যায়। তার জন্য ভাবলাম যে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই। তো আমার যতটুকু লাগবে হচ্ছে ততটুকু নিয়ে নিব।
কারণ 2টা পেঁয়াজই হোক আর 10টা পেঁয়াজই হোক সবগুলো মশলা কিন্তু দেওয়া লাগে একটু একটু করে। তার জন্য ভাবলাম যে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই এভাবে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। সব কিছু দিয়ে মেখে নিয়েছি, এখন হচ্ছে বক্সে করে রেখে দেবো। আর একটা বের করে রেখে দিলে হচ্ছে আমার যতটুকু লাগে ততটুকু নিয়ে আমি ভেজে ফেলতে পারবো, আর কোনো কিছু করা লাগবে না। তো এখানে কিন্তু আমার কাজটা অনেকটা কমে গিয়েছে, পেঁয়াজু বানানোর যে ঝামেলাটা। আর এখানে আমার ছোলাটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। একদম হাত দিয়ে ধরলে ভেঙে যাচ্ছে এরকমই হয়েছে। আর একদম ভালো করে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি প্যাকিং করে ফ্রিজে রেখে দিব। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে। তারপর হচ্ছে যে জিপলং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে এভাবে রেখে দিলে হচ্ছে আমার প্রতিদিন নিতেও সুবিধা হবে। আদা রসুন শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে অনেক বড় একটা টেনশনের কাজ। কেন জানি না আমার কাছে এটাই বেশি ঝামেলার মনে হয়। তো আদা শেষ হয়ে গিয়েছে। আদাটা পেস্ট করে নিচ্ছি যাতে রোজার ভিতরে আর কোনো ঝামেলা করা না লাগে। তারপর পেস্ট করে হচ্ছে এখানে আইস কেসে নিয়ে নিলাম। আইস কেস থেকে হচ্ছে একটা বড় ব্যাগে ঢুকিয়ে রেখে দিব একদম শর্টকাটে যাতে নেওয়া যায়। তো বাকিগুলো হচ্ছে পরে আবার আইস কেসে দিয়ে আইস করে নিব। আর এখানে হচ্ছে আমি বেসনটা প্রসেস করে নিচ্ছি। বেসনটা আমাদের রোজার ভিতর প্রতিদিনই লাগে। বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে ডিম চপ সবকিছুতেই লাগে। প্রতিদিন যাতে আমরা সহজে নিতে পারি এজন্য হচ্ছে আমি সব মসলা একেবারে দিয়ে হচ্ছে একদম মিক্সড করে রেখে দিব। যাতে প্রতিদিন আর মসলাগুলো না দেয়া লাগে, একদম শর্টকাটে নিয়ে হচ্ছে শুধু পানি দিয়ে বেটাটা করে নিলে হবে। আর লবণটা হচ্ছে দিতে হবে। বেসনগুলা কিন্তু অনেকটা চাকা চাকায় থাকে। তারপরে এভাবে চেলে নিলে কিন্তু বেসনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর বেটাটাও কিন্তু একদম মসৃণ হবে। তো এখানে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে হবে কি এখানে যে ডিম চপ বা বেগুনিগুলো একদম ফ্লাফি ফ্লাফি হবে। তো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা ফলো করে কাজটা এগিয়ে রাখতে পারেন যাতে রোজাতে একটু রিল্যাক্সে থাকা যায়। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। চালের গুঁড়া দিলে হচ্ছে বেগুনি বা আলু চপগুলা অনেক সময় ধরে মুচমুচে থাকবে। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো আমি সবগুলা এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে হচ্ছে একটা বক্সে রেখে দিচ্ছি। যাতে আমি একদম শর্টকাটে নিয়ে হচ্ছে শুধু পানি দিয়ে বেটারটা করে নিব। আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন। আলুর চপের ভিতরে যদি শুকনো মরিচটা না ব্যবহার করি তাহলে তো আলুর চপের মজাটাই পাওয়া যায় না। তার জন্য এখানে বেশি করে হচ্ছে শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে হচ্ছে এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে একটা বক্সে করে রেখে দিব। পুরো রোজার মাসটা হতে চলে যাবে আর হচ্ছে বাঁচতে হবে না। এই কাজটা করতে গেলে কিন্তু হাঁচি কাশি আসে। এজন্য হচ্ছে আগে থেকে করে নিলে ভালো হয়। তো এজন্য একদম বেশি করে করে নিলাম। এই তো এভাবে একটু একটু করে সব কাজ এগিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ মরিচ রাখার জন্য নতুন একটা বক্স কিনেছি। একটা বক্স খুলে যেন আমি সব মসলা একেবারে দিয়ে দিতে পারি, বারবার যেন বক্স না খোলা লাগে। এর জন্য হচ্ছে 2টাতে হচ্ছে আমি হলুদের গুঁড়া, 2টাতে মরিচের গুঁড়া, 2টাতে জিরা গুঁড়া দিয়ে দিব। এই মশলাগুলো কিন্তু রেডি করাই থাকে। তারপরও কেন জানি শেষ হয়ে গেলে অনেক বেশি টেনশন লাগে, মানে কেন জানি নিতে গেলে অনেক বেশি বিরক্ত লাগে এই মশলার কাজটা। এর জন্য বেশি করে নিয়ে নিচ্ছি যেন অনেক দিন চলে যায় আমার রোজার মাসে। সাথে কিন্তু একটা চামচও দিয়েছে। তারপর আমি বক্সের ঢাকনা বন্ধ করে রেখে দিব। তো এভাবে হচ্ছে আমি রোজার মাসে সব কাজ একটু একটু করে করে নিয়েছি। ভিডিওটি আজকে কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।